সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর অনুষ্ঠানে। সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাষ্ট্র ও সমাজের বৈষম্য দূর, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ মৌলিক সংস্কারে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার 1 বছর পূর্ণ করেছে। বিগত এই 1 বছরে সরকারের সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলাপ চলছে জোরে সোরে। শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, পররাষ্ট্রনীতিতে পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ লাভ এবং গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ সহ 12টি অর্জনের তথ্য সম্প্রতি তুলে ধরেছে সরকার। এছাড়া দায়িত্ব নেয়ার 1 বছরের মাথায় জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসাতে পারাকে সফলতা দেখছে সরকার। টিআইবি বলছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও কৃতিত্ববাদী সরকার পতনের পর 1 বছরে বিচার, সংস্কার, নির্বাচন প্রস্তুতি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডল ও জনপরিসরে সরকারের 1 বছরের কাজের যে মূল্যায়ন আসছে, সেখানে ব্যর্থতার খতিয়ানও কম নয়। পর্যবেক্ষক মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, মব, চাঁদাবাজি, নারী নির্যাতন ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই চলেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও কমেনি, বিনিয়োগ বাড়েনি, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেকারত্ব কমেনি, উল্টো বেড়েছে। এছাড়া মানুষের জীবনযাত্রার ব্যয় কমলো কি না, মানুষ কতটা নির্ভয়ে জীবনযাপন করতে পারছে, কর্তৃত্ববাদী সরকারকে হটানোর পর রাজনৈতিক হিংসা কি দূর হলো, এমন সব প্রশ্নেও নেতিবাচক কথা বলছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগে চাঞ্চল্য ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। বিগত 1 বছরে সরকার আসলে কোথায় কতটা সফল এবং কোথায় ব্যর্থ, সেই খতিয়ান নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2024-এর এই 8ই অগাস্টের দিকে যদি আমরা তাকাই, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর আসলে এক ধরনের আস্থা ছিল পুরো বাংলাদেশের, এবং সব রাজনৈতিক দল কিন্তু আসলে সেই সময় ঐক্যমতের একটি জায়গায় ছিল। ঠিক 1 বছর পর এসে আজকে 2025-এর এই 8 অগস্টে দাঁড়িয়ে আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, রাজনৈতিক অস্থিতিশীলতা আসলে পুরোপুরি কেটেছে কিনা বাংলাদেশে, যদিও অনেকে বলার চেষ্টা করছেন এখনও আসলে কাটেনি এবং সেটি সম্ভাবনাও আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো খুব কম দেখতে পাচ্ছেন তারা, কিন্তু নির্বাচনী এক ধরনের সময়সীমার ঘোষণা আমরা দেখতে পেলাম, সেটি আসলে এক ধরনের স্বস্তি আমাদেরকে দিচ্ছে কিনা? একটা খুব লম্বা দীর্ঘ ভূমিকা, এই দীর্ঘ ভূমিকার রেসপন্স, যা প্রতিক্রিয়া যেটা, সেটা নিঃসন্দেহে বেশ কঠিন আমার পক্ষে ধারণ করা। তো প্রথম কথা হচ্ছে, 1 বছরে এই সরকার কি করলো এই সালতামামিতে, এইটা আমরা বোধহয় খুব বেশি করে হিসাব করছি। অর্থাৎ আমাদের, আপনি নিজেই বলেছেন, আমাদের প্রত্যাশা অনেক বেশি, সেই তুলনায় হয়তো প্রাপ্তি খুব সামান্য। তো এই যে প্রত্যাশা বেশি হওয়া, এইটা যে শুধু গত 1 বছরের ব্যাপার তা নয়। এইটা আমি একজন অর্থনীতির ছাত্র হিসাবে যেটুকু পড়েছি বিশ্ববিদ্যালয় জীবনে, তখন আমাদেরকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াতে গিয়ে যে কথাটা বলা হতো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, ডেভেলপিং কান্ট্রির জন্য একটা বড় সমস্যা হচ্ছে রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন, অর্থাৎ প্রত্যাশার বিপ্লব। এটা এমন যে এটা হতেই থাকে, এটা অব্যাহত থাকে, ইটস রাইজিং অ্যান্ড রাইজিং, এটা উঠতেই থাকে। এবং সেই রাইজিং এক্সপেকটেশনের মধ্যে, সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনার অর্থনীতিকে গড়ে তোলা, সেভাবে সরবরাহ করা, সেভাবে উৎপাদন করা, এইগুলো কিন্তু সম্ভব হয় না। যে কারণে তখন বলা হতো যে দুটো এফেক্ট, একটা হচ্ছে প্রোডাকশন ডেমনস্ট্রেশন এফেক্ট, আরেকটা হচ্ছে কনসামশন ডেমনস্ট্রেশন এফেক্ট। তো আমরা উন্নত বিশ্বের কাছ থেকে প্রোডাকশন কিভাবে করতে হয় সেটা যত দ্রুত করি, যত কম সময়, মানে যত বেশি সময় লাগিয়ে করি, তার চাইতে অনেক বেশি দ্রুত তারা যেসব জিনিস ভোগ করে সেই সব জিনিস পাওয়ার ক্ষেত্রে। সুতরাং এইখানে চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা ফারাক সৃষ্টি হয়ে যায়।
এখন আসেন আমাদের বর্তমান কনটেক্সটে, সেইখানে আমি এই 1 বছরে এইখানে আমরা যত কিছু আশা করছি, বিনিয়োগ হবে সেটা আশা করছি, কর্মসংস্থান বাড়বে সেটা আশা করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে সেটা আশা করছি, জননিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেটা আশা করছি। আমাদের আশার কিন্তু শেষ নাই। কিন্তু প্রশ্ন হলো, একটা এত বড় অভ্যুত্থানের পর, যার পর রাষ্ট্রযন্ত্র যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, আর তার আগে যেই রাষ্ট্রযন্ত্রটা ছিল 15.5 বছর ধরে বা তারও আগের সময় ধরে, সেই রাষ্ট্রযন্ত্রটা ছিল ডিস্টর্টেড, বিকৃত এবং এক অর্থে অকার্যকর একটা রাষ্ট্রযন্ত্র ছিল। সেই অকার্যকর রাষ্ট্রযন্ত্র দিয়ে যতটুকু চলা সম্ভব চলছিল। তারপরে যখন অভ্যুত্থান হয়ে গেল, তখন আপনারা জানেন যে যেসব দেশে বড় ধরনের অভ্যুত্থান হয়, সেই সব দেশে একটা স্টাডিতে দেখা গেছে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে অনেক দেশে 5 বছরের মতো সময় লেগেছে, আবার অনেক দেশে খুব দ্রুত তারা করতে পেরেছে। আমাদের বাংলাদেশে এই 1 বছরে আমি যেটা মনে করি, যেমন ধরুন আইন শৃঙ্খলার একটা স্ট্যাটিস্টিক্স একটু আগেই দেওয়া হলো, তো প্রশ্নটা হলো এই স্ট্যাটিস্টিক্সের সঙ্গে অতীতের স্ট্যাটিস্টিক্সটা যদি তুলনামূলকভাবে তুলে ধরা হতো, তাইলে আমরা বুঝতে পারতাম যে পরিস্থিতি খারাপ হয়েছে কি ভালো হয়েছে বা অবনতি হয়েছে। তবে অবনতিও যদি হয়ে থাকে, সেটার জন্য সম্পূর্ণভাবে আমরা সরকারকে দায়ী করব না। কারণ হচ্ছে যে এই সব কিছু ভেঙে পড়ার পর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু অভ্যুত্থানের পর তারা কর্মস্থল ছেড়ে পালিয়ে গিয়েছিল, অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গিয়েছিল এবং তারা ভয় পাচ্ছিল যে জনতার রুদ্ররোষের শিকার হবে তারা। কিন্তু এরপর এই যে একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত পুলিশ বাহিনী নিয়ে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ করা, এইটা খুব সহজ কাজ ছিল না। তবে আমি মনে করি সরকার তখন কিছু ওই যে সিজারিয়ান অপারেশন ধরনের পদক্ষেপ যদি নিত, তাইলে হয়তো কাজ হতো। যেমন পুলিশ বাহিনীতে নিউ ব্লাড ইনফিউজ করা এবং সেখানে বেশ কিছু রিক্রুটমেন্ট যদি তারা করে ফেলতো এবং নতুনভাবে জিনিসটা গোছানোর চেষ্টা করছো, যারা ডেজার্টার তাদের ব্যাপারে যদি শক্ত পদক্ষেপ নেওয়া হতো, তাইলে হয়তো একটা ভালো পুলিশ বাহিনী। যেভাবে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীকেও দলীয়করণ করা হয়েছে, আপনি যে পরিবর্তনের কথা বলছেন সেটা কি সম্ভব ছিল এত দ্রুত? সেই জন্যই তো বললাম যে এর জায়গায় আপনি এদেরকে এই যে সিজারিয়ান অপারেশন করে তাড়িয়ে দেন, হ্যাঁ, এবং সেই জায়গায় নতুন নিউ ব্লাড ইনফিউজ করেন, এবং সেখানে অন্তত এই সরকারের কাছ থেকে তো আমরা এটা আশা করব যে কোনো দলমন্য সিদ্ধান্ত হবে না, দেখছেন। তো সেইখানে আমার মনে হয় সরকার একটু যেটাকে বলে প্রশাসনিক যে সিদ্ধান্ত গ্রহণ বা একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ, সেখানে বোধহয় একটা দোদুল্যমানতা ছিল, যে কারণে সেই সিদ্ধান্ত তারা নিতে পারেনি। এবং নিতে পারেনি বলে আইন শৃঙ্খলার ক্ষেত্রে উল্লেখযোগ্য যেটা দৃশ্যমান হয় সেই ধরনের কোনো উন্নতি তারা ঘটাতে পারেনি। 1 বছর আসলে এই সরকারের যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, আপনি মনে করছেন যে হয়তো আমরা সেই দ্রুততার সাথে সেই সিদ্ধান্তগুলো নিতে পারিনি। আজকে যেহেতু আসলে আমি আপনাদের তিনজনকে আমার অতিথি হিসেবে পেয়েছি, আমরা চেষ্টা করব রাজনৈতিক খাত, অর্থনৈতিক খাত এবং পররাষ্ট্র খাতগুলোতে আসলে এই 1 বছরে আমরা কতখানি এগিয়ে যেতে পেরেছি সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে। আমি ডক্টর ফাহমিদা খাতুন একটু আপনার কাছে আসি। অর্থনৈতিক খাতে আসলে সবচাইতে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটি বারবার আসলে তারা শুরু থেকেই বলে আসছে। আমি যদি একটু জানতে চাই, এখন অনেকে বলছেন যে অর্থনীতির অবস্থা আগের চাইতে হয়তো খানিকটা ভালো অবস্থায় ফিরে এসছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এবং ডলার মার্কেটও স্থিতিশীল আছে, সেটাকে কি আপনি আসলে একটি পজিটিভভাবে দেখছেন কিনা এই 1 বছরে? ধন্যবাদ। আপনি শুরুতেই যেটা বলছেন যে অর্থনীতির অবস্থাটাও কিন্তু খুব একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, বলা যায় যে খাদের কিনারায় যেটা আমরা বলে থাকি, কিংবা অর্থনীতির ভাষায় অর্থনৈতিক যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, এটা একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল। তার কারণ যে অর্থনীতির প্রায় সবগুলো মূল যে সূচক, সেগুলো একেবারে অবনমন ধারায় ছিল, নিম্নগতিতে ছিল। তো সেই অবস্থা থেকে অর্থনীতিকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোটার জন্য 1 বছর কিন্তু খুব একটা বেশি সময় না। তো আমি বলবো যে একেবারে যে খাদের কিনারা থেকে ফেরত আনা গেছে এবং সামগ্রিক স্থিতিশীলতার জায়গাটাতে আমরা উন্নতি করতে পেরেছি। আপনি 2-1টা সূচকের কথা বলেছেন, এর মধ্যে দৃশ্যমান যেটা, যে
বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলেছেন যে একটা ফ্রি ফল হচ্ছিল, সেটা বন্ধ করা গেছে এবং এখন ঊর্ধ্বমুখী সেটা। এবং তারপরে বিনিময় হারের কথা বলেছেন। মূলত বৈদেশিক খাত যেটা, সেখানে রপ্তানি প্রবৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবৃদ্ধির কারণে কিন্তু আমরা অনেকখানি বৈদেশিক মুদ্রা রিজার্ভটাকে ভালো অবস্থায় রাখতে পেরেছি। এবং তাছাড়াও আপনি যদি দেখেন যে অর্থনীতির মূল জায়গাগুলি, সব জায়গায় কিন্তু সমস্যা সমাধান করা যায়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান দেখা যাচ্ছে। মূলত এটা আর্থিক খাতের মধ্যে আবার ব্যাংকিং খাতের বিষয়টা, যেটা কিনা সবচাইতে একটা অন্যতম খারাপ অবস্থায় ছিল, একটা ভঙ্গুর অবস্থায় বলা যায়। ব্যাংক খাতের উপরে মানুষের আস্থাটাই চলে যাচ্ছিল, কারণ এই যে আমাদের প্রায় ৬২টা কমার্শিয়াল ব্যাংক, তাদের মধ্যে ১০-১৫টা ছাড়া বাকি সবগুলো স্বাস্থ্য খুবই খারাপ অবস্থায় ছিল। তো সেইগুলোকে আসলে এক বছরের মধ্যে তো ফেরত আনা সম্ভব না, কারণ এখানে মূল সমস্যাটা হচ্ছে কি, যে এই যে ঋণ খেলাপির, বিশাল অঙ্কের ঋণ খেলাপির পরিমাণ, এবং এর মধ্যে হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, তো সেগুলো তো আদায় করা সম্ভব না। এটা আগের থেকেই অনেক জমা হতে 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 তো এখন বেশি হয়েছে। কিন্তু যে বিষয়গুলো করা হয়েছে সেটা আপনারাও জানেন, যে সেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে প্রথমে এইটার বোর্ডগুলোকে ভেঙে দিয়ে এটাকে আবার পর্ষদগুলোকে পুনর্গঠন করা হয়েছে, এবং কেন্দ্রীয় ব্যাংক ৩টা টাস্কফোর্স করেছে যে ব্যাংকগুলোর স্বাস্থ্য, অ্যাসেট কোয়ালিটি আসলেই কত। ঋণ খেলাপি বলছি যে ১৫% বা ১৬%, কিন্তু আসলে কি তাই? এখন তো তা না, আরও অনেক বেশি দেখা যাচ্ছে। সেটা আসলে সেটা অ্যাসেসমেন্ট করার জন্য একটা টাস্কফোর্স। এবং তারপরে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালীকরণ, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিতে পারছিল না, রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাব এটা ছিল তার মধ্যে। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ, যে এখান থেকে যে এই যে ঋণ খেলাপির টাকা, এটা তো অনেক টাকা বাইরে চলে গিয়েছে, সেটা আমরা জানি। তো সেই টাকাটা ফেরত আনার ব্যাপারে কী করা যায়, সেই ব্যাপারে এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু উদ্যোগ। এবং তারপরে হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স ২০২৫, যার মাধ্যমে যে ব্যাংক খাতের স্বাস্থ্য কীভাবে উন্নত করা যায়। তো এখানে আমরা দেখছি যে পদক্ষেপ এবং নীতিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী অন্যান্য খাতে যে খুব একটা সংস্কার করা গেছে অর্থনীতির ক্ষেত্রে আমি বলবো না, কারণ সুযোগ ছিল। আরেকটা মনে করেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, যেটা রাজস্ব আহরণ এত কম, বাংলাদেশের ট্যাক্স জিডিপি হার এত কম, সেখানেও কিন্তু সংস্কারের অনেক সুযোগ রয়েছে। কারণ মূল জিনিসটা হচ্ছে যে এখানে যে নীতিমালা এবং কর আহরণ দুটো একসাথে চলছিল, সেই জন্য একটা অর্ডিন্যান্স করে করের যে নীতিমালা প্রণয়নের জন্য একটা বিভাগ এবং কর আহরণের জন্য বিভাগ। সেখানে আমরা দেখলাম যে এটার কী ধরনের রেজিস্ট্যান্স আসে, সেটা এখন স্থগিত রয়েছে। কিন্তু এইটার এটা একটা প্রাথমিক পদক্ষেপ। কিন্তু তারপরে হচ্ছে যে এই কর ব্যবস্থাপনার জন্য অটোমেশন, মানব দক্ষতা ইত্যাদি তো রয়েছে এগুলো। তো আমি বলবো যে এখানে শুরু হয়েছে, আমরা ফলটাকে, অর্থাৎ যে অবনমনের একটা কন্টিনিউয়াস ধারা, এটাকে বন্ধ করা গেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের আস্থা ফেরত আসছে। কিন্তু তার বাইরেও আমি বলবো যে অনেক সুযোগ ছিল সংস্কারের। সেই সংস্কারগুলো, যেমন ধরেন বিভিন্ন সরকার টাস্কফোর্স করেছে, সেখানে অনেক সুপারিশমালায় এসেছে, কিন্তু সেটা দৃশ্যমানভাবে যেগুলো শর্ট টার্মে করা সম্ভব, শুরু করা হয়নি, করার সুযোগ ছিল। কিন্তু ডক্টর ফাহমিদা খাতুন, যদি আসলে আর্থিক খাতে আপনি যে সংস্কারের কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তো আসলে মূল কাজটাই ছিল যে বিভিন্ন ক্ষেত্রে আসলে সংস্কারগুলো অন্তত শুরু করা। সেই শুরুটা কি আপনারা দেখতে পেয়েছেন আর্থিক খাত? আর্থিক খাতে আমি তো বললাম যে একমাত্র যদি বলি তাহলে আর্থিক খাত, তবে আর্থিক খাত সব না, আর্থিক খাত ব্যাংক, বাট এখানে ইন্স্যুরেন্স আছে, নন ব্যাংকিং আছে খাতগুলো আছে, এনবিএফআই যেটা বলি, এবং আরেকটা হচ্ছে যে পুঁজিবাজার, সেখানেও চেষ্টা হচ্ছে, কিন্তু সেখানেও তেমন দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তো সুতরাং এটা কিছুটা গেছে অনেকখানি, আমি বলবো যে ব্যাংক খাতে, কিন্তু বাকি আরও অনেক রয়ে গিয়েছে। নিশ্চয়ই। রাশিদ এম হুমায়ুন কবির, আপনার কাছে যেটি জানতে চাই, গত এক বছরে আসলে আমরা দেখেছি যে কূটনৈতিকভাবে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করার কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং যে সময়টাতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন, তার উপর যথেষ্ট আস্থা ছিল, এবং তার সাথে আসলে বৈশ্বিকভাবে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সম্পর্ক ভীষণ ভালো, এবং সেটি বাংলাদেশের সাথে সম্পর্কে এক ধরনের বড় প্রভাব ফেলবে সেই প্রত্যাশাও আমাদের ছিল। সেখানটাতে একটু জানতে চাই, বাংলাদেশকে ঠিক কতখানি গুরুত্ব আমরা এই এক বছরে দিতে পারলাম? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন সেখান থেকে শুরু করি। গত জুলাই গণ অভ্যুত্থানের পরে
যে কয়েকটা চ্যালেঞ্জ আমরা বাইরের পৃথিবীতে মোকাবেলা করতে হয়েছে, তা একটা ছিল যে এখানে যে ধরনের পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা বাইরের পৃথিবীর কাছে উপস্থাপন করা। আমি নিজে সেই 5ই অগাস্টের পর থেকে ভারতীয় চ্যানেলস, ইউএস চ্যানেলস, ইউরোপিয়ানস, তাদের অনেকের সাথে ইন্টারাকশানে আমি যেটা আমার কাছে মনে হয়েছে, তারা বুঝতে পারছিল না যে এটা কী হয়েছে, কীভাবে হলো, হু ওয়াজ বিহাইন্ড দ্যাট। তাদের একটা খুব কমন প্রশ্ন ছিল যে এটা কি সামরিক বাহিনীর উদ্যোগে হয়েছে, এটা কি আইএসআই করেছে, এটা কি সিআইএ করেছে, এটা কি চাইনিজরা করেছে। তো সবাই খোঁজার চেষ্টা করছিল যে আসলে বিষয়টা কী। তো কাজেই এই ক্ষেত্রে আমি বলবো, আপনি যেমনটা ইঙ্গিত করছিলেন, যে প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষ সরকারের দায়িত্ব নেয়ার ফলে বাইরের পৃথিবীর কাছে বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা, কারণ এই পরিবর্তনটা কিন্তু আমরা যদি গত 53 বছর ইতিহাস দেখি, তাহলে মুক্তিযুদ্ধের পরে কিন্তু এই সবচেয়ে বড় ঘটনা ঘটেছে। তো এবং সেই ঘটনাটা ঘটেছে শুধু না, এটার আমার ধারণা এটার রেশ আপনি বহুদিন পর্যন্ত যাবে। আমি একটা তরুণ প্রজন্মের উত্থান দেখছি এবং একটা জেনারেশনাল ট্রান্সফরমেশন বা শিফট হচ্ছে। পলিটিক্সেও কিন্তু ব্যাপক পরিবর্তন হচ্ছে, পলিটিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। আর আমাদের ইকোনমির কথা তো ডক্টর ফাহমিদা বললেন, মাহবুবুল্লাহ ভাই বললেন। তো এই পরিবর্তনগুলোকে ম্যানেজ করা কিন্তু শুধু অভ্যন্তরীণ বিষয় না, এটার বাইরের ইমপ্লিকেশন আছে। আমার ডোনার্সরা আমার সাথে কীভাবে আছে, ওয়ার্ল্ড ব্যাংক কীভাবে আমাকে সহযোগিতা করছে, আইএমএফ করছে, অন্যান্য বন্ধুরা যারা উন্নয়ন অংশীদার আছে তারা কীভাবে করছে। তো কাজেই এই পরিবর্তনের গুরুত্ব, চরিত্র এবং এর পটেনশিয়াল ইম্প্যাক্ট কী হবে সেটা বাইরের পৃথিবীর সামনে উপস্থাপন করাটা খুব জরুরি ছিল। এবং আমরা যদি মনে করতে পারি যে গত সেপ্টেম্বরে তিনি যখন প্রধান উপদেষ্টা মহোদয় যখন নিউ ইয়র্কে গেলেন, তখন কিন্তু প্রায় 40টা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে তিনি কিন্তু মিটিং করেছিলেন। এবং সেই সময় এই আমাদের এই বাস্তবতাটা তুলে ধরার সুযোগ পাওয়া গেছে এবং সেটা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যে সুনাম বা ব্যক্তিগত যে তার পরিচিতি আছে সেটাও কিন্তু তার থেকেও আমরা উপকৃত হয়েছি। পাশাপাশি আরেকটা যেটা ছিল যে যেহেতু গত 15 বছরে বাইরের রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব ব্যাপক ছিল এবং তারা সেক্ষেত্রে অনেক সুবিধা গত সরকার থেকে আদায় করেছে, তারা কিন্তু এই আন্দোলনটাকে সহজভাবে নেয়নি। এবং আমরা 5ই অগাস্টের পর থেকে লক্ষ্য করেছি ব্যাপকভাবে মিসইনফরমেশন, এটাকে বাংলাদেশ একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, এখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এগুলোকে ব্যাপক প্রচারণা কিন্তু শুধু ভারত নয় বিশ্বব্যাপী কিন্তু তারা করেছে। ফলে ওই জায়গাটাকেও প্রতিরোধ করা কিন্তু আমাদের জন্য খুব জরুরি ছিল। এবং সেই কাজটা প্রফেসর ইউনূস, যেহেতু তিনি বিশ্ববরেণ্য মানুষ, তিনি থাকবার ফলে এই প্রাথমিক সুরক্ষাটা আমরা পেয়েছি। কিন্তু এখানে আরও একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে যে এই যে প্রবণতাটা কিন্তু এখনও আছে এবং সেটাকে কিন্তু আমরা যথেষ্ট যোগ্যতা দিয়ে এটাকে অ্যাড্রেস করতে পেরেছি। এটা আমি দেশগুলোর এক ধরনের বড় প্রভাব আমাদের দেশের উপর বলছিলেন, সেই জায়গাটিতে একটু জানতে চাই। এই 1 বছরে তো আমাদের নতুন বাংলাদেশ দেখবার কথা ছিল, সেই স্বপ্ন নিয়ে আমরা এই গণঅভ্যুত্থান করেছি। বাংলাদেশকে আসলে সর্বোচ্চ গুরুত্ব আমরা দিতে পারছি কিনা কূটনৈতিকভাবে, এটা মানে আমরা চেষ্টা করছি, মুখে বলছি, অন্তত কাজে আমরা কতটা পারছি আমার ধারণা এই সরকার চেষ্টা করছে যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করার জন্যে। এবং সেটারও আবার নানা উল্টো কথাবার্তা শুনি। কেউ যেমন গতকালই আমাকে একজন ভারতীয় বিশেষজ্ঞ বলছে, তোমরা কি চীনের দিকে ঝুঁকে গেলে ব্যাপকভাবে? না, ব্যাপকভাবে কেন, আমরা চীনের সাথে কাজ করি বহুকাল ধরে। বরঞ্চ আমি তাকে জবাব দিলাম যে অনেকে বলো তো এই সরকারটা পশ্চিমের দিকে বেশি ঝুঁকে গেছে, এরকম কথাও তো বলা হচ্ছে। তো কাজেই আমি বলবো যে এখনও পর্যন্ত আমরা যে ব্যালেন্সটা আগে মেনটেন করছি সেটা মেনটেন করছি। এবং সেই ক্ষেত্রে ধরেন আমাদের সমস্যার জায়গা রয়ে গেছে এখনো ভারতের সাথে সম্পর্কের বিষয়। এই সম্পর্কের জায়গাটাতে আমি আসবো, তবে রাজনৈতিকভাবেও আসলে আমরা কতখানি পরিবর্তন হতে পেরেছি, রাজনৈতিক দলগুলোই 1 বছরে কতখানি পরিবর্তিত হয়েছে, সেই প্রশ্নটি রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর অনুষ্ঠানে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
দেখছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, যেই বাংলাদেশের আসলে আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশের সবচাইতে বড় পরিবর্তনটা হয়তো আমরা চেয়েছি রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার। এই সরকারকে আমরা দেখেছি প্রায়শই তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসানোর চেষ্টা করেছে, ঐকমত্য কমিশন হয়েছে। যে ঐক্যটা আসলে আমরা 2024-এর গণঅভ্যুত্থানের সময় সব রাজনৈতিক দলের মধ্যে দেখতে পেয়েছি, এখন এসে দাঁড়িয়ে আমরা কিন্তু আবারও সেই পাল্টাপাল্টে অভিযোগের সুর শুনতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কতখানি করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার? না, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের চিন্তা বোধহয় এই সরকারের ছিল না, এই এজেন্ডাও ছিল না, এবং এটা একটা লং টার্ম এফার্ট, খুব দীর্ঘ সময়ের প্রয়োজন এটাতে। তবে এই যে আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে প্রফেসর ইউনূস 5 তারিখে যে একটা ঘোষণা পাঠ করলেন, সেই ঘোষণা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক দলগুলো কথা বলছে, এবং আমি নিজেও মনে করি এই ঘোষণায় বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এগুলো একটা বয়ান হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এর মধ্যে বেশ কিছু মিসিং লিঙ্কস আছে। যেমন 47 সম্পর্কে কিছুই বলা হয়নি, কিন্তু 47 তৈরি করেছিল কিন্তু প্রধানত এই অঞ্চলের মানুষ, এই জনগোষ্ঠী তৈরি করেছিল। আর 47-এর পরে মানুষের যে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল, অপ্রাপ্তির যে এক ধরনের অন্তর্জ্বালা তৈরি হয়েছিল, তার থেকেই কিন্তু আপনার ভাষা আন্দোলন এবং পরবর্তী বিষয়গুলো, কাজেই 47-এ আলোচনাটা আসা উচিত ছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে অভিযোগ হচ্ছে যে বিডিআরে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা কিন্তু এটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। এটা আমাদের সামরিক বাহিনী, রাষ্ট্রযন্ত্র সব কিছুকেই প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, এবং অনেকে অভিযোগ করেন যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এটা ছিল একটা বিশাল চক্রান্ত। এটাও কিন্তু উল্লেখ হয়নি। তারপরে স্বৈরাচারের যে অত্যাচার, ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচার, সেই অত্যাচার সাধারণ জনগণের উপর যেমন ছিল, তেমনি আপনার আলেম ওলামাদের উপরও অত্যাচারটা ছিল, যে কারণে ওই সরকার টিকে থাকার চেষ্টা করেছিল একটা বয়ান তৈরি করে, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ হচ্ছে, ধর্মীয় সহিংসতা হচ্ছে, এগুলোকে দমন করার দরকার, এবং এই কথা বলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনটা পাওয়ার একটা চেষ্টা হয়েছে। কিন্তু ভেতরে মানে আমাদের বাংলাদেশের ভেতরে এইটার তাৎপর্য ছিল যে সব ধরনের বিরোধী মতকে দমন করা, নির্যাতন করে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা যে এই সরকারকে আর পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে আসি আমরা এই যে গত বছর 2024 যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা হলো, আমরা সবাই বলি যে এই অভ্যুত্থানের এইরকম অভ্যুত্থানের অতি দৃষ্টান্ত নেই বললেই চলে। ঘটনা হয়তো ঠিক, 69-এর অভ্যুত্থান যাতে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই অভ্যুত্থান 3 মাস ব্যাপী চলেছিল, এবং আপনি মানুষ হত্যার দিক থেকেও যদি বিচার করেন, 3 মাসের হত্যাকাণ্ডের যোগফল যদি বের করেন, আহতের যোগফল যদি বের করেন, তাইলে কিন্তু এই অভ্যুত্থানের সঙ্গে তুলনীয়। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই অভ্যুত্থানের ফলে রাষ্ট্রযন্ত্র একেবারে বিকল হয়ে গেছে। আমরা কখনো শুনি নাই একটা অভ্যুত্থানের ফলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এরা পদত্যাগ করেন, বা অন্যান্য জায়গায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আছেন তারা পদত্যাগ করেন, পুলিশ বাহিনী পালিয়ে যায়। এই ধরনের ঘটনা কিন্তু সেটির জন্য কি আপনি পুরনো যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন তাদেরকে দায়ী মনে করছেন না? না, আমি দায়িত্ব নিঃসন্দেহে যারা দায়িত্বে থাকে তাদেরকে অবশ্যই দায়ী করতে হবে, এবং তারা 5 বছর না 15.5 বছর দায়িত্বে ছিলেন, এবং তারা শক্ত হাতে সব কিছু দমন করে তাদের শাসনটা করেছে, এবং এটা করতে গিয়ে তারা আমলাতন্ত্রকে দলীয়করণ করেছেন। তারপরে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোকে দলীয়করণ করা হয়েছে, এমনকি বিচারালয়কে দলীয়করণ করা হয়েছে। এই সবগুলো করে আপনি যদি বিচারালয় নিজের হাতে নেন, তাহলে আর গণতন্ত্র থাকে কোথায়? বিচার আপনি কোথায় পাবেন? আপনি যদি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে শুরু করেন, আপনার মন মতো সিদ্ধান্ত তাদের কাছ থেকে কামনা করেন, তাহলে এই দেশে সুষ্ঠু একটা, যেটাকে বলা হয় আপনার আমলাতান্ত্রিক ব্যবস্থা,
সেটা কিভাবে গড়ে উঠবে? তো অন্তর্বর্তী সরকার সেই জায়গাগুলোতে পরিবর্তন শুরু না, করেছে। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার যেটা করেছে খুব যে বিরাট কিছু করতে পেরেছে তা না, এবং তাদের পক্ষে এই 1 বছরে সেটা সম্ভবও না। সেটা তারা যেটা করেছে সেটা হচ্ছে পুরনো আমলাদের বেশ কিছুকে তারা যেটাকে বলে বাধ্যতামূলক অবসর বা এটা করে ইয়ে করেছে, তার জায়গায় তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে। নিয়োগ দিতে গিয়ে ওই কিছু বঞ্চিত বলে যারা তাদেরকে নিয়োগ দিয়েছে, এবং তাদের নিয়োগে যে খুব সঠিক হয়েছে এইটা কিন্তু বলা যাবে না, এবং তারা যে খুব যোগ্যতা সম্পন্ন লোক সেটাও কিন্তু বলা যাবে না, কিন্তু হয়েছে। এবং তার রাষ্ট্রযন্ত্র চালানোর জন্য অর্থাৎ রদবদল হয়েছে, কিন্তু আসলে যে পরিবর্তন আমরা দেখতে চাইছিলাম সেটি হয়তো আমাদের আচ্ছা, সেটা তো 1 বছরে সম্ভব না। না, আমি কথাটা শেষ করি। সেটা তো 1 বছরে সম্ভব না। আপনাকে পাবলিক সার্ভিস কমিশনকে নিশ্চিতভাবে ভালোভাবে ফাংশন করাতে হলে, আপনার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে ভালোভাবে ফাংশন করতে, এগুলি কিন্তু সময়ের প্রয়োজন, এবং এদের রুলস ঠিক করে দেওয়ার ব্যাপার। এই সংস্কারের ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলোতে। অন্যান্য দেশগুলো আসলে প্রভাবের কথা আপনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের প্রভাবের কথা আমরা সবচাইতে বেশি শুনতে পেয়েছি অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেখানে ভারতের সাথে সম্পর্ক কিংবা পাকিস্তানের সাথে সম্পর্ক, এগুলো নিয়েও এক ধরনের টানাপোড়েন আমরা দেখতে পেয়েছি। এই সম্পর্কগুলো আসলে আমরা ভালো করে উঠতে পারবো কি না? এখানে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেটা বললেন, আমরা তো এই গত কয়েকদিন আগেই তাদের সাথে একটা ট্যারিফ ডিল আমরা করেছি। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র এটা অস্বীকার করবার কোনো উপায় নাই যে এখনও 1 নাম্বার অর্থনীতি, 1 নাম্বার সামরিক শক্তি, কূটনৈতিকভাবেও মোটামুটিভাবে 1 নাম্বার সক্ষমতা তারা রাখে। তো এখন মার্কিন বর্তমান প্রেসিডেন্ট যেভাবে উনি বিশ্ব ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছেন, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে, যেমন দুটো আমি বলি, এক্সাম্পল দিই। জাতিসংঘের সদস্যপদ যখন আমরা পেয়েছিলাম 74 সালে, তখন আমরা মনে করেছিলাম জাতিসংঘ আমাদের নিরাপত্তার একটা উপাদান, অ্যাটলিস্ট আমরা গিয়ে আমাদের কথাটা বলতে পারব। আপনি যদি লক্ষ্য করেন, জাতিসংঘ কিন্তু গত বেশ অনেক বছর ধরেই বেশ দুর্বল অবস্থায় আছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসবার পরে জাতিসংঘের সেই শক্তি আরেকটু ক্ষয় হয়েছে বলেই আমার ধারণা। এবার WTO তো যাই, যার ভিত্তিতে আমরা এই যে MFN নিয়ে আমরা সারা দুনিয়াতে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস অ্যান্ড আদার্স যেগুলো পেয়ে আমাদের একটা শিল্প দাঁড় করিয়েছি বা মানুষের কর্মসংস্থান তৈরি করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এখন ট্যারিফ রিনেগোসিয়েশন শুরু করেছেন, সেখানে কিন্তু তিনি প্র্যাকটিক্যালি WTO-কে বাদ দিয়ে এখন নতুন করে সাজাবার চেষ্টা করছে। তো কাজে এগুলো কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। এখন এটা শুধু বাণিজ্যিক বিষয় নয় কিন্তু, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কৌশলগতভাবে, এবং তিনি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি কারণ হিসেবে তিনি এটা করছেন। তো তার হচ্ছে বৈশ্বিকভাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যারা কম্পিটিটার্স আছে, সেটা চীন বলেন, রাশিয়া বলেন, ইভেন ইন্ডিয়াও এর মধ্যে পড়ে গেছে এসে, তাদের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, আমাদের মতো দেশগুলো আমাদেরকেও মানে অতি কৌশলী না হলে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা। সেই কৌশলটা এখনকার পররাষ্ট্রনীতিতে কি আপনি দেখেন? আমি এখনো এইটাতে বলবো যে এই কৌশলের 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে যে বাইরের পৃথিবীটাকে বুঝবার সক্ষমতা, আর একটা হচ্ছে যে আমার স্ট্রাকচার যেটা আছে বা কাঠামো যেটা আছে, এই কাঠামোটার সক্ষমতা কতটা আছে, প্লাস এখানে পলিটিক্যাল লিডারশিপেরও বা গাইডেন্সেরও একটা বিষয় আছে। এখানে আমার ধারণা আমরা গত 1 বছরে খুব বেশি দেখেছি না, চেষ্টা আছে। আমরা অনেকগুলো চমকপ্রদ কূটনৈতিক উদ্যোগ দেখেছি, কিন্তু এটাকে যদি আপনি একটা বড় প্রেক্ষাপটে, কৌশলগত প্রেক্ষাপটে দেখতে চান, তাহলে আমার ধারণা আমরা আলাদাভাবে বা বিক্ষিপ্তভাবে আমরা কাজগুলো করেছি, সমন্বিতভাবে সেটা। ডক্টর ফাহমিদা খাতুন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর সবচাইতে বড় অর্থনৈতিক খাতে আরেকটি যেই চ্যালেঞ্জ ছিল, সেটি ছিল উচ্চ মূল্যস্ফীতি। একেবারে খেটে খাওয়া মানুষ যারা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ, তারা হয়তো মূল্যস্ফীতি শব্দটাও বোঝেন না, কিন্তু তারা হয়তো বোঝেন যে দ্রব্যমূল্য আসলে কতখানি নিয়ন্ত্রণে আছে। সেখানে একটু জানতে চাই, দ্রব্যমূল্য কতখানি আদৌ এই সরকার নিয়ন্ত্রণে আনতে পারলো? এই মূল্যস্ফীতি আসলে আমরা কতখানি আমাদের নিয়ন্ত্রণে আনতে পারলাম? হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে কিছুটা সাফল্য দেখা গেছে, কারণ মূল্যস্ফীতি প্রায় 3 বছর থেকে ঊর্ধ্বমুখী, 10% কাছাকাছি চলে গেছে, ইনফ্যাক্ট 11% উঠেছিল। তো সেখান থেকে এখন এই জুলাই মাসে এসে 8.5% হয়েছে, অর্থাৎ কিনা এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি, আপনি ধরেন 1 মাস থেকে আরেক মাসে এরকম। তো এর মধ্যে দুটোই জেনারেল মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, সেগুলো কমেছে, কিন্তু কমার হারটা খুব
স্লো আর কি, কমার যে গতিটা, সেই গতিটাও খুব যে খুব দ্রুত যায়, খুব ধীর গতি বলা যায়। কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে মূল্যস্ফীতি কমানোর জন্য যে টুলসগুলা, সেইগুলা তো আমরা আগে ব্যবহার করিনি, অনেক দেরি হয়ে গেছে ব্যবহার করতে। তো এই নতুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসে উনি মূল্যস্ফীতির জন্য যে মনিটারি অর্থাৎ মুদ্রা বিষয়ক মুদ্রানীতিটাকে ব্যবহার করতে হয়তো, অর্থাৎ কিনা আপনার সুদের হার, পলিসি রেট যেটা বলে সেটাকে বাড়ালে সুদের হারটা বাড়বে, অর্থাৎ কিনা যে ঋণ নিবে তার ঋণের সুদের হারটা বাড়বে। তো সেটা অনেক দিন থেকে এই যে সুদের হারের উপরে ক্যাপ, যে 9% সুদের ঋণের হার এবং 6% আমানতকারীদের হার, কিন্তু আপনার মূল্যস্ফীতি তো 9% উপরে ছিল, অর্থাৎ টাকা এত সস্তা ছিল, প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে যে তার পাশাপাশি মুদ্রানীতি কখনোই এককভাবে কাজ করে না যদি আপনার রাজস্ব নীতিটাও একই ধারায় না চলে। আমরা দেখেছি যে এই যে সমস্ত মেগা প্রকল্প কিংবা উন্নয়ন প্রকল্পের নামে এই যে অপচয় হয়েছে, সেটা কিন্তু একটা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি ছিল। তো দুটো কিন্তু বিপরীতমুখীভাবে চলেছে, সেটার সাথে সাজুজ্য না থাকার কারণেও অনেক দিন পর্যন্ত আমরা এইটার সাফল্য দেখি নাই। এখন এই সরকার এসে প্রকল্পের ক্ষেত্রেও কিছু কাটছাট করেছে, যাচাই বাছাই, এটা তো একটা কারণ হচ্ছে মূল্যস্ফীতির দিকে নজর রেখে, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমাদের রাজস্ব আদায় খুব কম, টাকাই তো নাই আমাদের, তো সেই কারণে করা হয়েছে। তো এই এবং তার পাশাপাশি আপনি উৎপাদন ফসলও ভালো হয়েছে। আরও একটা কারণ হচ্ছে যে বাণিজ্য নীতি, অর্থাৎ কিনা আমরা যে সমস্ত পণ্য আমদানি করে থাকি, আমদানির ক্ষেত্রে বিশেষ করে আপনার ধরেন রমজানের সময় যখন আরও বেশি চাহিদা বাড়ে, তখন শুল্ক কোনোটার একেবারে কমিয়ে দিয়ে শূন্য করে কিংবা আরো কিছুটা কমিয়ে ব্যালেন্স করার এক ধরনের চেষ্টা করা হচ্ছে, শুল্কটা কমিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে এই সামগ্রিকভাবে। কিন্তু আপনি আবার যে জায়গাগুলোতে আলোচনা করছেন সেই জায়গাটিতে যদি আমি বলি যে বিনিয়োগও আসলে খুব একটা আমাদের বাড়েনি, বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বেকারত্বও খানিকটা উল্টো বেড়েছে, এগুলো আসলে আমাদেরকে কিসের ইঙ্গিত দিল? এই সরকার আসলে এই এক বছরে তাহলে এই খাতগুলো নিয়ে কাজ করেছে কিনা? আমি আপনার এই উত্তরটি নিয়ে একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের এই আয়োজনে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে। ডক্টর ফাহমিদা খাতুন, যে জায়গাটিতে ছিলাম যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিনা সেটি যেমন একটি বড় প্রশ্ন, বৈদেশিক বিনিয়োগ আসলে বাংলাদেশে কতখানি হয়েছে সেটি, এবং মানুষের জীবনযাত্রার ব্যয় আসলে কমেছে কিনা, যেটি একেবারে আপামর সাধারণ জনগণ জানতে চায়, সেখানে এই সরকারের সাফল্য কতখানি দেখেছেন? ব্যয়ের কথা তো আমি বললাম যে মূল্যস্ফীতি কমার হার খুব কম, সেই অনুযায়ী কিন্তু মজুরি এবং আয় বাড়েনি, সুতরাং ব্যয় বেড়েছে এবং মধ্যম কিংবা ফিক্সড আয়ের জনগণ, দরিদ্র জনগণ, তাদের কিন্তু যাদের সঞ্চয় ছিল সঞ্চয়ও ভেঙে খেয়েছে। তো এটার বাইরের সময় যেহেতু কম, আমি বিনিয়োগ এবং কর্মসংস্থানের কথা বলি। বিনিয়োগ কিন্তু আপনি বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ অনেক দিন থেকেই কিন্তু বাংলাদেশে এক দশকের উপরের সময় থেকে স্ট্যাগন্যান্ট, স্থবির, জিডিপির 23 থেকে 24% মধ্যে ঘোরাফেরা করছে। বাংলাদেশের মতো একটা উদীয়মান দেশে এটা তো 30% এখন পৌঁছে যাওয়ার কথা ছিল, এটি একটি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেম আপনার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জিডিপির 1% কম, 0.5, 0.3 এরকম, এখন আরও কম। কারণ কি, আপনার বিনিয়োগের জন্য আমাদের একটা কাঠামোগত সমস্যা রয়েছে, যে সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল যেটা বলে থাকি, যে আমাদের দেশের অবকাঠামো স্মুথ না, বিদ্যুৎ জ্বালানিও আনইন্টারাপ্টেড এবং অ্যাফোর্ডেবল প্রাইসে থাকে না, তারপরে পোর্ট ফেসিলিটি, তারপরে হচ্ছে আপনার আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, চাঁদাবাজ, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিটা কেন, কারণ দক্ষতা, মানব সম্পদের দক্ষতা, এগুলো কিন্তু সমস্যা রয়ে গেছে, এগুলো চলমান। কিন্তু তার বাইরে আরও বিষয় রয়েছে যে রাজনৈতিক স্থিতিশীলতাটা কেমন থাকে। এখন আপনি বলতে পারেন যে আগে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, কিন্তু সোকল রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, কিন্তু এই যে কাঠামোগত সমস্যার কারণে কিন্তু বিনিয়োগ বাড়েনি। আর এখন এই এক বছরের মধ্যে ওই কাঠামোগত সমস্যা প্লাস আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু এবং আরও একটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু স্বল্প সময়ে দেখে, তারা দেখে যে ভবিষ্যতে কি একটা অন্তর্বর্তীকালীন সময়ে কিন্তু তারা বিনিয়োগ করবে না, ইভেন তাদের মনে আশা থাকলেও বাংলাদেশ একটা ভালো দেশ, বড় একটা মার্কেট আছে, তারপরেও এখন তারা ওয়েট এন্ড সি করছে। এই যে অল্প সময়ের কথা আপনি বলছেন, হুমায়ুন কবির, কূটনীতিতেও তো আসলে সময়টা একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কূটনীতিতে সক্রিয়তা এবং কতখানি ভারসাম্য রক্ষা করতে পারলো এই অন্তর্বর্তী সরকার? ভারসাম্যটা মোটামুটি বজায় আছে, কিন্তু
ধরেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা নিয়ে জটিলতা এখনও কাটেনি, এবং কাটবার খুব যে উদ্যোগ আছে সেটাও আমার কাছে মনে হয় না। ভারতের দিক থেকে তো নাই, আমাদের দিক থেকেও আমার মনে হয় যে যেই অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ইনিশিয়েটিভ সেটাও খুব একটা দেখা যায়নি, কারণ আমাদের অনেকেই প্রকাশ্যে যেসব কথাবার্তা বলেন, এবং ডিপ্লোমেসিতে কিন্তু সিগন্যাল ইজ এন ইম্পর্টেন্ট ইস্যু। আমি কি বলছি সেটা অন্যরা কীভাবে গ্রহণ করছে এটাও একটা বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগতের সাথে আমাদের সম্পর্ক ভালো, তারা কিন্তু ওই সংস্কার প্রক্রিয়া বলেন, অর্থনৈতিক রিফর্মস বলেন, বিচার ব্যবস্থা নিয়ে বলেন, এগুলো নিয়ে তারা কিন্তু আমাদের পাশে আছে। চীনারা আমাদের সাথে কাজ করছে। চীন সাম্প্রতিককালে একটু বেশি উদ্যোগী হয়েছে আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের ভারসাম্যটা বজায়, খারাপ অবস্থানে আছে সেটি বলার অন্তত সেটা বলা যাবে না। এক ধরনের ভারসাম্য আমরা বজায় রেখে চলেছি, কিন্তু এই সময়তে যে পরিবর্তন, মৌলিক কিছু পরিবর্তন করা যেত, সেই পরিবর্তনগুলো খুব দৃশ্যমান হয়। অথবা ডক্টর মাহবুবুল্লাহ, রাজনীতির জায়গাটিতে আসতে চাই। আমরা রাজনৈতিক হিংসা থেকে কতখানি বেরিয়ে আসতে পেরেছি, এবং সামনে নির্বাচন ঘিরে আসলে আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক ছিল সেটি কতখানি ঘুচল? রাজনৈতিক হিংসা, জি দেখুন, জুলাই অভ্যুত্থানের সময় সমস্ত রাজনৈতিক শক্তি, আমি বলবো ইটস এ হিউজ স্পেকট্রাম, যেখানে অতি দক্ষিণ থেকে অতি বাম পর্যন্ত, মাঝখানের মধ্যপন্থী সহ এই সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল একটা ইস্যুতে, সেটা হচ্ছে শেখ হাসিনার শাসনের অবসান, তার ফ্যাসিবাদী শাসনের অবসান। সেই ঐক্যটা আমরা দেখেছিলাম, এবং এটা একটা অভূতপূর্ব ঐক্য। কিন্তু এই রাজনৈতিক ঐক্য তো চিরকাল অব্যাহত থাকার কথা না। প্রত্যেক রাজনৈতিক শক্তির, রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব অ্যাপ্রোচ টুয়ার্ডস দি পলিটিক্যাল ইকোনমি তাদের আছে। কাজেই সেখানে এক হওয়ার কথা না। এখন আমরা যেটা দেখছি যে ঐক্যটা সেই সময় ছিল সেটা এখন অনেকটাই ভেঙে পড়েছে, এবং যেখানে দেখছি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর নানান রকম সমালোচনা তারা করছে, এবং এই সমালোচনা মাঝে মাঝে মনে হয় যে সেইটা মানে যেটাকে বলে সহযোগিতামূলক সমালোচনা না হয়ে বিরোধাত্মক সমালোচনা হয়ে যাচ্ছে, কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। তো এইটা খুব আমাদের দেশের জন্য ভালো নয়। আর আমাদেরকে সামনের দিকে যদি এগোতে হয় এবং একটা ভালো স্থিতিশীলতা আনতে হয়, অর্থনীতির ক্ষেত্রে যদি একটা ভালো ব্রেকথ্রু করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে দীর্ঘদিন একটা সমঝোতার রাজনীতি, আমরা সেই প্রত্যাশা জায়গাটিতে যেতে চাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই এক বছর সরকারকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ডিবিসির বিশেষ আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর। ধন্যবাদ ডিবিসির সাথে থাকবার জন্য।